শুরু কিভাবে করব আর শেষই বা কিভাবে করবো আমি জানি না। আমি যতবার শুরু করতে চেয়েছি আটকে গিয়েছি, কারণ এটা শেষ নাই। 12 বছরের ঘটনা আমি খুব অল্প সময় কিভাবে বলবো আমি জানি না, বিকজ দিস ইজ সো ডিফিকাল্ট। অন্যের কষ্ট অনেকক্ষণ ধরে শোনা, আমি আমি আম শিওর আপনারা জানেন। অ্যান্ড ফিল ফ্রি, আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন আপনারা। আমি অনেক বছর ধরে, অলমোস্ট সেভেন ইয়ার্স আমি একটু অফ ছিলাম মিউজিক থেকে আর কি। সেটার রিজনসগুলো আসলে এই এই ইনসিডেন্টের সাথেই জড়িত অনেকটা। আমার সাথে আমার মা আছে, আমরা দুইটাই বোন। আমার বোন মিশা, সে আছে। তো আমি জানি না আমি কিভাবে শুরু শুরু তো হয়ে গেছে, ওভাবে আসলে শুরু করার কিছু নাই। আপনারা আজকে এখানে আসছেন আমার যে কথাগুলো শুনতে বা বলতে আমি চাইছি, আমি আসলে খুলে অনেক কিছু বলতে পারি নাই। আমার জন্য, আমার জীবনের জন্য একটা সময় গিয়ে আমি যে একজন আর্টিস্ট, আমি যে একজন শিল্পী, মেয়ে রক স্টার বাংলাদেশের, এই এই স্টেটাসটা আমার জন্য, আমার এই ঘটনায় কাল হয়ে দাঁড়িয়েছে। যেটার কারণে বলে আমার মা বাবাকে আমি একসময় প্রাউড করেছি, দেশকে প্রাউড করেছি যে আমি একজন শিল্পী, দেশের একটা রক স্টার। কিন্তু যখন আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেল, সে সময় আমার গান নিয়ে আমার এগিয়ে আসার, আমার সবার মাঝে আমার জনপ্রিয়তার যে জায়গাটা ছিল, সেটা সেই জায়গাটার থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি হেরে যাচ্ছি একজন শিল্পী নামে। যখন আমি একজন শিল্পী, মহিলা শিল্পী, আমার সাথে আমার আমার বিচারটা ডিফেন্ড করছে যখন অপোজিশন, তখন সর্বপ্রথমেই আসছে যে সে একটা শিল্পী, সে একজন শিল্পী, সে একজন মিডিয়া কর্মী। আমি যতটুকু জানি, আমার জানার মতে, আমরা এখন যারা মেয়েরা কাজ করছি, যথেষ্ট ডিগনিটি নিয়ে কাজ করছি, ভদ্র মেয়েরা, ভালো মেয়েরাই কাজ করছে। এবং আমরা যারা এগিয়ে এসেছি, যারা আমরা দেশের একটা পর্যায় পর্যন্ত গিয়েছি, দেশকে প্রেজেন্ট করেছি, তারা, আমি 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 শিওর আপনাদের অতটুকু ভরসা আমাদের উপর আছে যে আমরা কখনো আমাদের দেশকে মানে ডাউন করি নাই বা অসম্মানিত হোক এমন কোনো কিছু আমাদের পক্ষ থেকে হয়নি। তো বিচারের জায়গায় গিয়ে যখন এই ধরনের অপবাদগুলো আমাদেরকে আমাদের উপরে চলে আসে, তখন এটা দুঃখজনক হয়ে যায় আমাদের মতো নিজের পায়ে দাঁড়ানো মেয়েদের জন্যে, যারা আসলেই অনেস্টি দিয়ে আমরা কাজ করে পর্যন্ত এসেছি। আমি কি বলবো, বেসিক্যালি যেই মিলা আমি, যেরকম গ্লিটারি মিলা আমি, আমার বন্ধুরা, আপনারা সবাই আমাকে দেখে ইউজ টু। তো আমি তখন তাকে বললাম, দোস্ত তুই এটা কি দিলি, এই ছবিটা তো আসলে আমার যে এখন যে সিচুয়েশন সেটার সাথে যায় না। তো আমি তখন আমার পরে যে ছবিটা সে দিয়েছে, সেই ছবিটা আর আমি আমার আগের ছবিটা দেখছিলাম, তখন আমি অনেক হ্যাপি ছিলাম, অনেক কি বলবো, ওই সময়টাতে আমি অনেক ড্রিম ছিল আমার চোখে যে আমি এটাও হব, দেশের একটা আর্টিস্ট হব। কখনো ভাবি নাই যে বলে সবাই, আই এম গ্রেটফুল ফর দ্যাট, যে আমি ওয়ান অফ দ্য পাওয়ারফুল ফিমেল রক স্টার। আমি কখনো ভাবি নাই যে আমি আজকে এই পর্যায়ে এসে এখানে দাঁড়িয়ে 15 বছর মিডিয়াতে সার্ভ করার পরে, কাজ করার পরে আমাকে আজকে এইভাবে দাঁড়িয়ে আমার বিচার চাইতে হবে। আমার সাথে কোনো অন্যায় হয়ে গেলে আমাকে অপবাদ বা কলঙ্কিত করে, সেটা যেই হোক, যে ধরনের কেসই হোক না কেন, আমাকে কখনো এভাবে করে আমার বিচার চাইতে হবে, বা আমাকে কেউ এতটা অসম্মান করবে, এর থেকে দুঃখজনক আসলে আর কিছু হয় না। অনেক কিছু বলতে চাই নাই আমি, যেগুলো আমার কেসের সময়, কেসটা করার সময় যেগুলো উঠে আসে না, সেগুলো আমি বলতে চাই না, বিকজ খুব দুঃখজনক কিছু ঘটনা ছিল, যেগুলো একজন আর্টিস্ট হয়ে বলা যায় না। বিকজ আমরা সবাই আমাদেরকে দেশে চিনে, কতটুকু আমি ঘরের ঘটনা তুলে ধরতে পারবো এটা সম্ভব না। কিন্তু তারপরও শেষমেশ আমি বাধ্য হয়েছি যে এই ঘটনাগুলো আমি আসলে, আমি 2 বছর ধরে আমি ভুলতে পারছি না। আমাকে অনেকে বলছে তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও, তুমি কাম ব্যাক করো। আমি ভুলতে পারি না। এন্ড অফ দ্য ডে আমি বাসার মধ্যে আমি ভাবি যে আমার সাথে এই ঘটনাটা তো আমার সাথে হয়েছে, এটা তো অন্যায়, এটা তো অন্যায়। এগুলো যখন আমি ভাবি তখন আমি ঘুমাতে পারি না। তাই আমি শেষমেশ আমি সেদিন স্টেটাসে আমার একটা খুব দুঃসময় এবং খুব ভয়ঙ্কর একটা স্মৃতির কথা আমি বলছি আপনাদেরকে আমার স্টেটাসে। আসলে আমি জানি না আমার বাবা মা কি বলবে। আমার যেটা হয়ে গেছে, আমার জীবন ঈশপের গল্প হয়ে গেছে।
ছোটবেলা থেকে মা বাবারা অনেক কিছু শেখায় আমাদেরকে, আমাকেও শিখাইছে আমার আব্বা আমার আম্মা আমাকে। আমার জীবনে আমার প্রথম গান, আমার মা কিন্তু গান আমার আব্বা গান না, আমার মা ক্লাসিক্যালের একজন শিল্পী। আমি আমার মার মুখের থেকে গান শিখিনি, কিন্তু আমি আমার আব্বার মুখের থেকে যে প্রথম গানটা শিখেছি সেটা ছিল মানুষ মানুষের জন্য। আই স্টিল রিমেম্বার। ওই গানটাও আমার জন্য, আমার কাছে মনে হয় যে ওই শিক্ষাটাও আমার জন্য ভুল গেছে, বিকজ আই এম স্টিল, বাট আমি চেঞ্জ করবো। আমি বেশি হাম্বল ছিলাম সবসময়। তো যেই জায়গাটায় আসছিলাম, যে ইস্যুটার কথা বলছিলাম, আমি যেটা বলে ফেলছি, আমাকে নিয়ে যে নিউজগুলো গিয়েছে, আপনারা জানেন যে নগ্ন করে আমাকে বাথরুম থেকে বের করে যে টর্চারগুলো করা হয়েছে, এটা আসলে হয়েছে। আমি এই ঘটনাটা আমি যতবার চিন্তা করি, এটা একদম শেষের দিনের ঘটনা আমি বলছি, যেদিন আমি শেষমেশ রাত্রেবেলা সেখান থেকে বের হয়ে আসি, সেদিনের সকালবেলার ঘটনাটা। হ্যাঁ, আসলে 1 ঘন্টা আমি ওই অবস্থায় ছিলাম, এক পর্যায়ে আমি আসলে হাত জোর করে বসে পড়ি। সেখানে আমার দেবর ছিল, সেখানে আমার দেবরের ওয়াইফ ছিল, তার বাবা মা ছিল, আমার ওয়াইফের বাবা মা ছিল, এবং আমার আমি ছেলেটার নামও নিতে চাই না, তার সাথে আমার কী সম্পর্ক ছিল আমি সেটাও বলতে চাই না। দ্যাট I will call him as US Bangla's officer, still serving officer. I know I am not fighting with that man. তার কোনো ওরকম ক্ষমতাই নাই সে আমার সাথে ফাইট করতে পারবে, বিকজ আজকে সে যাই সে আজকে এই পর্যন্ত ঢাকা শহর এস্টাবলিশমেন্ট পর্যন্ত হি ইজ অন মাই নেম। এটা আমি আজকে আমার তরফ থেকে বলছি, আমি জানি। বাট এই জায়গাটাতে আমার সাথে যাই হয়েছে, যে জঘন্য ঘটনাটা ঘটেছে, এটার বিচারটা আমার হয়ে যেত, বাট আই এম নট ফাইটিং উইথ দ্যাট ম্যান, আই এম ফাইটিং উইথ ইউএস বাংলা। আমার মনে হয় যে যাদের তারা আছে, আপনারা চলে যেতে পারেন, অসুবিধা নেই, বাট আমি এত তাড়াতাড়ি বলতে পারবো না। দিস ইজ আ ভেরি ইমোশনাল স্টোরি। হ্যাঁ, মানে আমি যে মেইন পয়েন্টটাতে আসতে হলো, জি না পারিবারিক কিছু কিন্তু না, এখানে আমি আসতেছি সেই জায়গাটাতে। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু না আমি বুঝতে পারছি, কিন্তু আমি জিনিসটা গোছায় না আসলে, আমি ডাইরেক্ট পয়েন্টে গেলে তো আপনারা বুঝতে পারবেন না যে এই পয়েন্টগুলো আমি কেন বলতেছি। সো আমাকে এক্সপ্লেন করতে হলে আমাকে একটু সময় দিতে হবে গোছায় করার জন্য। এনিওয়েজ, এরপরে যেটা হয়, সে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলো। এটাও বলার কারণ আছে, বিকজ এখন যখন আমি মামলাটা করলাম, যখন ছেলেটা ভিতরে গেল, তাকে বের করে নিয়ে আসার উপর এয়ারফোর্সের তার সমস্ত কোর্সমেটদের চরম লেভেলের হাত আছে। তাদেরকে আমাকে চরমভাবে গালাগালি করতে দেখছি, যারা আমাকে কেউ চিনে না। আমাকে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের মধ্যে তারা রীতিমতো, আমি জানি না, আমি তার ওয়াইফ ছিলাম, আমার জীবনে আমার আমার আব্বা আর্মিতে ছিলেন, উনি একজন এক্স আর্মি অফিসারের ওয়াইফ। আমার আব্বা 30 বছর চাকরি করেছেন। আমি জানি যে আর্মি হোক, এয়ারফোর্স হোক, তাদের লেডিদেরকে অনেক সম্মান দেয়। আমি কল্পনাও করতে পারি নাই যারা এখন ইউনিফর্ম রত আছে তারা কি করে আমি কখনো তাদের ভাবিছিলাম তারা আমাকে এত নোংরা ভাষায় গালি দিয়েছে। সেই জন্যই বলেছি, তাদের কাছে এই গালির একটা জাস্টিফিকেশন আছে। আমি অনেককে জিজ্ঞাসা করছি যে কেন, ভাই আপনারা কেউ চিনেন না আমাকে, চা খাইতেও আসেন নাই আমার বাসায়, কি করছে আমার সাথে আপনারা তো দেখেন নাই। জাস্টিফিকেশন ওয়াজ লাইক দ্যাট। এই ছেলেটা একটা সোর্ড অফ অনার, 3 বাহিনী থেকে স্বর্ণ পদক প্রাপ্ত, ও আপনার জন্য বলে এয়ারফোর্স ছেড়ে চলে আসছে। আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বলতেছেন? যে ছেলে আপনার জন্য এয়ারফোর্স ছাড়ছে, সে আপনার সাথে এটা করছে, আপনি তো আমার বাসায় গেছেন না। ওই গট মাই পয়েন্ট, আমি কেন ওই জায়গা থেকে আসতেছিলাম। দিস ইজ দ্য পয়েন্ট। আমার তো ওদেরকে আমি যখন ওদেরকে ব্লেম করতে যাব, তখন আপনাদেরও জানতে হবে আমার মানুষগুলো, যে আমি কেন ওদেরকে বলতেছি বা ওরা কি করছে আমার সাথে। দিস ইজ দ্য পয়েন্ট। সবার মাথায় উঠে গেছে ওই ছেলেটা আমার নামটা দিয়ে আমাকে বিয়ে করার কথা বলে তার চাকরি ছেড়ে চলে আসছে, এত ভালো অফিসার। কেউ কিন্তু এর পরে 2011 সে বের হয়ে আসার পরে 7 বছর বা 8 বছর সে আমাকে 17তে বিয়ে করছে। কোনো অফিসার জিজ্ঞাসা করে নাই, তুই যে এয়ারফোর্স ছেড়ে চলে গেলি, এয়ারফোর্সের সাথে বিট্রে করলি, তো মিলাকে কেন বিয়ে করছ নাই? ওইটা মাঝখানের কথাটা কিন্তু কেউ আসে না। কিন্তু যখন এই ছেলেটা ভিতরে ঢুকছে, সবাই চাপ মেরে আসছে। আমি আমার বন্ধুদের তখন পাশে পাই নাই, আমি আপনাদেরকে তখন পাশে পাই নাই। একজন অফিসার যখন কোথাও কমিশন হয়, সেটা এয়ারফোর্স হোক, নেভি হোক, আর্মিতে হোক, হি গোজ থ্রু এ প্রসেস।
এবং তার সবচেয়ে বড় যেটা জিনিস দেখা হয় সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি, অনেস্টি, ক্যারেক্টার, ট্রেটস। এই ছেলেটা শুধুমাত্র যে বিমান বাহিনীর সাথে বিট্রে করেছে তা নয়, he has betrayed the whole nation from his service. He was selected as the fighter pilot. He একটা ফাইটার পাইলটকে কখনো এইভাবে এয়ারফোর্স থেকে ছেড়ে দেওয়া হয় না। হি ওয়াজ এ এইস পাইলট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট পাইলট। সে বিমানে আমাদের ফোর্সকে সেবা না করে, মিথ্যা বলে, প্রতারণা করে এটা থেকে বেরিয়ে গেছে। তার ইন্টিগ্রিটির সাথে সে বেইমানি করেছে, তার প্রতিজ্ঞার সাথে সে বেইমানি করেছে। দিস ইজ ওয়ান থিং I would impress on. Now he is flying, এবং I don't know ওর উপরে আপনারা কি করে নির্ভর করতে পারেন। এ পার্সন যেই পাইলটটা একটা নারীর দ্বারা সহজেই প্রভাবিত হতে পারে, তার উপরে শয়ে শয়ে প্যাসেঞ্জাররা কি করে রিলাই করতে পারবে, হাউ রিলায়েবল এন্ড হাউ সেফ পাইলট ইজ। আর আমাকে তো কন্টিনিউয়াসলি সে আমাকে এসএমএস দিয়ে যাচ্ছে, আপনার মেয়ে যদি এই প্রতিবাদ বন্ধ না করে তাহলে যে কোনো সময় তার উপরে যে কোনো কিছু, আমার এখানে লেখা আছে যে কিছু করতে হবে, এটার জন্য আমি দায়ী থাকবো না। সো মিলা ইজ অ্যাট স্টেক, মিলা লাইফ ইজ অ্যাট স্টেক। কতটুকু পরিমাণ ক্রিমিনাল হলে, ডেভিলস হলে সে এই জিনিসটা বলতে পারে। আমাকে বারবার বলছে যে মিলাকে স্টপ করেন, মিলাকে স্টপ করেন, এবং মিলাকে যদি আপনি স্টপ না করেন, মিলার যদি কোনো কনসিকুয়েন্সেস হয়, আই নট বি রেসপন্সিবল। কি কনসিকুয়েন্সেস আই ডোন্ট নো। সে মিলাকে জ্বালাই দিবে, মিলাকে শুট করবে, মিলাকে গাড়ির নিচে ফেলাই দিবে, না কিডন্যাপ করাবে, আই ডোন্ট নো। I want the justice. Thank you very much. Thank you. আমি নিজের চোখে আমি দেখছি, আমি ওকে মানা করছি। আপনাদের অনেকের এক প্রশ্ন যে এত কিছু জেনেও কেন বিয়ে করছে, ওকে আমি বারবার মানা করছি, সবাই মানা করছে, ও কখনো বিশ্বাস করতে চায় নাই। আমার বোনকে এমন হয়েছে একটা টাইমে যে আমি ফেড আপ হয়ে আমি ওকে বলছি তুমি ফেরত আসো, নয়তো আমি তোমার সাথে কোনোদিনও কোনো কিছুতে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। অমুক সময় আমি একদিন অফিসে, আমার বোন ফোন দিয়ে কাঁদতেছে, আমার কলিগ দুইজনকে নিয়ে আমি গেলাম, গিয়ে আমি দেখতেছি আমার বোন আমাদেরকে যেভাবে বড় করা হয়েছে, আমাদেরকে আরে আমাদের তো পায়ে মাটিতে পড়া লাগতো না, আমাদের সবসময় সবাই এত আদর করে রাখতো। আমাদের আর্মির যে ফ্যামিলি ছিল, ডিফেন্সের ফ্যামিলি, আমাদেরকে এত সম্মান সবকিছুতে দেওয়া হয়েছে। আমার বোনকে আমি আমার কলিগদেরকে নিয়ে গিয়ে আমি যখন গেলাম, আমি আমার বোনকে দেখে চিন্তা করতে পারতেছি, আমার ওর চুল ছিঁড়ে ফেলছে, ওর গায়ে হাত তুলতেছে। আমি ওই পয়েন্টে ওকে আমি কোয়েশ্চেন করতেছি যে হাউ ক্যান আপনি, মানে এটা আপনি কেমনে করতেছেন? আর ও খুব এনজয় করে তখন বলতেছে, ভিডিওটা আছে। আমি যখন আমিও নিতে পারতেছি না যে ও হাসতেছে আর ও বলতেছে আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা মুভির খুব ফেমাস ভিলেন, যে মানুষ আমাকে নিয়ে এত ফোকাস করছে। আই ওয়াজ শকড, আমি এখনো কাঁদতেছি। আমি কোনো প্ল্যাটফর্মে আমার বোনকে নিয়ে কথা বলতে পারি নাই, বাট আমি পুরো দুনিয়া ঘুরে আসছি, আমি কোনো প্ল্যাটফর্মে এটা দেখি নাই যে একটা মেয়ে বা এনি লেডি কারোর উপরে ইফ ইউ টর্চার বা কোনো কিছু ইম্পোজ রং করা হয়, ও কিভাবে করে হাউ ইজ দ্যাট পারসন সার্ভিং। আমি সাহস হয় নাই অনেক সময়, আমি আমার বোনের পাশে, আমি আমার নিজের চাকরির কথা চিন্তা করে যাইনি যে আমি পাবলিক প্ল্যাটফর্মে চাকরি করি, আমাকে আমার বস কি বলবে বা আমার নামে কি ধরনের রিপোর্ট আসতে পারে, আমি দাঁড়াতে পারি নাই। আমি বলতাম বাংলাদেশ এমন একটা দেশ which is led by women, এত পাওয়ারফুল একটা ওমেনকে দিয়ে যিনি লিড করছেন আমাদের দেশে, ওখানের মধ্যে একটা মেয়ের এগেইনস্টে there cannot be ever anything wrong that is going on। ওইরকম একটা প্ল্যাটফর্ম যেখানের মধ্যে সম্মানটাই পায় নাই, আমি ফাইট করতে পারতেছি না, আই গিভ আপ। আমি কোয়েশ্চেন করতেছি এটা সাবজেক্ট, এইটার কিসের জন্য বিচার হচ্ছে না। আমার তো কল্পনায় আসতেছে না যে ইউএস বাংলার কোন একটা ওয়ার্কার বা মালিকের মেয়ে বা ছেলে, ওদের সাথে হইতেছে, আমি যদি ওই স্টোরিটা এখনো শুনি আমার গায়ে লাগবে। আমি জানি না আমার নেত্রী দেখবেন কিনা, আমি নিজেও আওয়ামী লীগের একজন সদস্য 2012 সাল থেকে। আমার অনেক পছন্দের একজন নেত্রী উনি, ওনার পর্যন্ত আমি যেতে পারবো কিনা আমি জানি না, বিকজ দ্যাট সাইড ইজ সো পাওয়ারফুল। ওরা এতক্ষণে কিছু না কিছু তো করছে। আমার ইচ্ছা আমি প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত
এতক্ষণ আমি আপনাদেরকে সময় দিছি, উনি কি আমার এই কথাগুলো এতক্ষণ আমি ওনাকে জানাতে পারবো? হয়তো পারবো না। এবং আমি সামাজিকভাবে সেরকমভাবেই চাই যাতে আমি আবার মাথা উঁচু করে আমার শির দ্বারা আবার সোজা করে দাঁড়াতে পারি। সোশ্যালি এই ছেলেটাকে এই সমাজ থেকে বের করা হোক, ইউএস বাংলা থেকে এই ছেলেটাকে বের করা হোক। এখানে আমি আসার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যে পড়াশোনা করেছি, আমরা এই পড়াশোনার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মূল্যবোধ, ভ্যালুস। আমি একটা ভ্যালু ড্রিভেন লোক। আমার কাছে মনে হয়েছে, তো মানবিক দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে মিলার সাথে যেটা হয়েছে, আমি মিলাকে একজন রকস্টার এটার থেকে বাদ দিয়ে আমি যদি মিলাকে একজন মানুষ হিসেবে চিন্তা করি, তাহলে মিলার সাথে যে জিনিসটা হয়েছে, যে বিচারটা চাচ্ছে সেই বিচারটা রকস্টার মিলার থেকেও একজন মানবিক মিলার জন্য, এটাই বোধহয় উদ্দেশ্য। ও আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আর কোনো মেয়েকে যাতে এই ধরনের সমস্যার মধ্যে, মিলার মতন এরকম একটা সমস্যার মধ্যে পড়তে না হয়। কারণ সবাই মিলার মতো ফাইটার হয় না, যারা ফাইটার না তাদের জন্য যাতে একটা ইকুয়াল রাইটস বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের একটা জায়গা যাতে তৈরি হয়, সেটাই মিলা চাচ্ছে।